নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মানি টিপস বাংলা। তো মানি টিপস বাংলায় আজকে মোটামুটি ট্যাগলাইনটা দেখলে বুঝতে পারবেন যে আমি কি ব্যাপার। সেটা হচ্ছে ট্যাগলাইন যেটা সেটা হচ্ছে মন্দার সিঙাড়া। এটা বলার মেন কারণ কি হচ্ছে এবং আমার এই সপ্তাহে মার্কেট কি লাগছে না লাগছে এবং কিছু স্টক এইসব নিয়েও আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আজকে একটু মনে হলো আপনাদের সঙ্গে একটুখানি মেন মার্কেটের বিষয় নিয়ে বা মার্কেটের সামান্য চরিত্র নিয়ে একটুখানি আপনাদের সঙ্গে আলোচনা করি বা একটুখানি আপনাদের সঙ্গে একটু গল্প করি। যে গল্পটা আপনাদের সাইকোলজিক্যালি যথেষ্ট কাজে লাগবে এবং আপনারা বুঝতে পারবেন যে মার্কেট কিভাবে কাজ হয় বা না হয়। তো চলুন লেটস বিগিন আরম্ভ করা যাক বিষয়টাকে। সেটা হচ্ছে যে প্রায় ১ বছর হয়ে গেল। ১ বছর ধরে প্রায় আমেরিকা মানে ওখানকার সংস্থারা মানে চেঁচিয়ে যাচ্ছে যে রিসেশন, মন্দা আসছে, মন্দা আসছে, মন্দা আসছে। এরকম বহুদিন ধরে এক কথা শোনা যাচ্ছে এবং একইভাবে বলে যাচ্ছে। ক্লিয়ার? তো এটার যদি এরকম যদি কেউ যদি কারোর কানের সামনে বারবার ধরে এটা বলে যে, "এই মন্দা আসছে, এখন বেশি খরচা করিস না। এই মন্দা আসছে, এখন বেশি খরচা করিস না। এই মন্দা আসছে, এখন বেশি খরচা করিস না।" নরমালি কি হবে? ওখানকার কোম্পানি যেসব আছে তারা নরমালি একটুখানি সাবধান হয়ে যাবে। কারণ যেহেতু ওখানকার বড় সংস্থা বলছে যে মন্দা আসছে তাহলে একটুখানি তারা যে বড় ক্যাপেক্স করতে যেত অর্থাৎ যাদের যে বড় খরচটা ছিল সেই খরচটা ধরুন সে নতুন ফ্যাক্টরি লাগাতে যেত, সে একটু চেপে যাবে যে না দরকার নেই এখন একটু ফ্যাক্টরিটা লাগাবো না, মন্দা আসছে এখন এই সময় একটুখানি পয়সা বাঁচাতে হবে। এই হিসাব করতে থাকে এবং এর ফলে কি হচ্ছে এখন যদি সব রেজাল্ট আউট হচ্ছে, রেজাল্ট আউট হওয়ার সময় দেখবেন টিসিএস, ইনফোসিস এরাও এখন দেখবেন সেই একই বাহানা ধরে নিয়েছে। যেহেতু কারণ এদের বেশিরভাগ মানে বেশিরভাগ ব্যবসাটাই আসে বাইরের দেশ থেকে। তো বাইরের দেশের ওখানকার যদি সবাই বলে যে রিসেশন আসছে তারা যদি সেখানকার মানে তাদের খরচা যদি কাট আউট করে তো নরমালি আমাদের এখানকার যেসব কোম্পানি আছে তাদেরও খরচা কাট আউট করতে বাধ্য হবে। কারণ এরা সেই পরিমাণ অর্ডার আর পাবে না। এই যে বিষয়টা ঘটছে না এখনো পর্যন্ত গোটা ওয়ার্ল্ডে এই যে বিষয়টা ঘটছে, এই বিষয়টা নিয়ে আমার একটা অনেকদিন আগেকার শোনা একটা ছোটবেলার গল্প আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেটা আপনারা নরমালি এই মানে গল্পটা শুনলে বুঝতে পারবেন যে এটা বলার পেছনে আমার কারণটা কি। সেটা হচ্ছে যে একটা সিঙ্গাড়াওয়ালা ছিল। অর্থাৎ সে দিনরাত মানে ভালো মতো একটা সিঙ্গাড়া বিক্রি করত। একটা ঠেলা লাগাতো। সেখানে রোজ যা সিঙ্গারা সে আনতো তার সবকিছু বিক্রি হয়ে যেত এবং ভালো মতো তার মুনাফা হতো। তো নরমালি এরকম করে তার দিন যাচ্ছে। এবার তার ছেলে এলো। অর্থাৎ তার ছেলেকে সে বিদেশে পড়াশোনা করতে পাঠিয়েছিল এরকমও তার অবস্থা ছিল। বিদেশ থেকে এমবিএ-ফেমবিএ করে এসে তার ছেলে এসে হাজির হলো। এসে বলল যে, "বাবা আমাদের এই ব্যবসাটাকে যদি আরেকটু ভালো করতে হয় তাহলে একটা কাজ করতে হবে যে আমাদের সবকিছু নতুন করে একটুখানি ডিজাইন করতে হবে। কারণ আমি ওখানে শুনেছি বিদেশে পড়াশোনা করতে গিয়ে যে ওখানে মন্দা আসছে। আমাদের দেখবে দেশেও আমাদের হয়তো মন্দা আসতে পারে। তাই আমাদেরকে একটুখানি মানে খরচা একটুখানি কমাতে হবে। তাই তুমি একটুখানি সিঙ্গারার সাইজটা একটুখানি ছোট করে নাও। একটু যে মসলাটা দিচ্ছিলে এই মসলাটা একটু কমিয়ে নাও। ঠিক আছে? তুমি যে বাদাম, কিশমিশ, কাজু যেগুলো দিচ্ছিলে ওগুলোর একটু পার্সেন্টেজ কমিয়ে নাও। কমালে দেখবে আমাদের একটুখানি আয়টাও ঠিকঠাক হবে। অর্থাৎ কার্ড রেটিং করলে কি হবে? একটুখানি আমরা খরচাটাকে মানে কমাবো এবং কমানোর ফলে কি হবে? আমাদের ব্যবসাটা যেরকম চলছে তাতে যদি কোনো রকম কোনো মন্দা আসে বা আমাদের যদি ব্যবসায় যদি বিক্রি কমে যায় তাহলেও আমরা মোটামুটি আমাদের পয়সাটাকে তুলে নিতে পারবো। এমবিএ ওয়ালা বুদ্ধি। মোটামুটি এই করে বাবার সঙ্গে সবকিছু আলোচনা-টালোচনা করে তারা সেম করতে আরম্ভ করলো। ১ মাস, ২ মাস, ৬ মাস, ৭ মাস, ৮ মাস এইভাবে সময় কাটতে চাইলো এবং সময় কাটতে কি হলো দেখা গেল আস্তে আস্তে তাদের যে মানে যে সিঙ্গারা বিক্রি হচ্ছিল সেই বিক্রি কমতে আরম্ভ করলো এবং আস্তে কম যখন ডেইলি যেখানে ৫০০-৬০০ সিঙ্গারা বিক্রি হয়ে যেত সেখানে প্রায় ওই ২০০, ২৫০, ৩০০ এরকম সিঙ্গারা বিক্রি হতে লাগলো। ছেলে বলল যে, "বাবা দেখছো আমি বলেছিলাম যে তোমাকে যে রিসেশন আসছে বা মন্দা আসছে দেখতে পাচ্ছ তো কেমন কিভাবে এরকম আস্তে মানুষের খাওয়া-দাওয়া কমে যাচ্ছে, মানুষ খরচ কম করছে, আমাদের বিক্রি বাটাও কমছে।" বাবা তো অবাক বলছে, "বাহ! কি ব্যাপার? আমি এত বছর ধরে সিঙ্গারা বিক্রি করছি। কতদিন কোনদিন আমাকে সিঙ্গারা নিয়ে বাড়ি ফিরে যেতে হয়নি। এই কি হলো এমন যে এত সিঙ্গারা আমার বেঁচে যাচ্ছে, এত সিঙ্গারা আমার বিক্রি কমে যাচ্ছে?" এই নিয়ে বাবা খুব চিন্তা করতে আরম্ভ করলো। আসলে হয়েছেটা কি? মেইন বিষয় হচ্ছে যে সিঙ্গারার টেস্টটা নষ্ট হয়ে যাচ্ছে। কারণ সিঙ্গারায় যে পরিমাণ আগে মসলা দেয়া হতো, যে পরিমাণ কাজু, বাদাম, কিশমিশ এইসব পড়তো, তার বাবা যে তার নিজের রেসিপি
দিয়ে যেটা তৈরি করতো সেখানে তো কাট আউট করেছে। কাট আউট করার ফলে কি হয়েছে, সিঙ্গারার টেস্টটা খারাপ হচ্ছে এবং টেস্ট খারাপ হওয়ার ফলে কি হচ্ছে, যে খদ্দেররা আগে খেতে আসতো সেই খদ্দেররা আর এখন সেভাবে তার সিঙ্গারা খেতে আসতে চাইছে না। এটা তো কোনোভাবেই সেটা বুঝতে পারছে না। এবার বাবা একদিন বলল যে ভাই মানে ছেলেকে বলল, "তুমি তোমার যা করেছো, করেছো। আমি এতদিন ধরে সিঙ্গারা বিক্রি করছি। আমি আমার যেমন প্রসেসে চলছিলাম, আমি সেই প্রসেসেই চলবো। আবার মানে ২-৩ বছর বাদে আমি সেই প্রসেসেই চলবো। আমি আর ওসব প্রসেস মানবো না। দেখি যা হয় হবে। নয় এসপার নয় ওসপার।" বলে বাবা আবার নিজের মতো আবার সিঙ্গারা বিক্রি করতে আরম্ভ করলো। নিজের স্টাইলেই তৈরি করতে আরম্ভ করলো এবং সবকিছু আগের মতো রাখলো। দিন গেল, রাত গেল, আবার কিছুদিন গেল। ২ মাস ১ মাস যাওয়ার পর আস্তে, আস্তে দেখলো আবার সিঙ্গারার সেল আবার বাড়তে আরম্ভ করে দিল এবং সেম যেমন সিঙ্গারার সেল হচ্ছিল, সেম সিঙ্গারার সেল তার আবার হতে আরম্ভ করল। তো আল্টিমেট বন্ধুরা এই গল্পটা থেকে কি বুঝলেন আপনারা? যদি কানের কাছে কেউ বারবার একই কথা বলতে থাকে, সেটা ঘটুক আর না ঘটুক, আপনার কিছুটা হলেও মানে সাইকোলজিতে এটা ইফেক্ট করে। আপনার কানের কাছে যখনই কেউ বারবার একই জিনিস বলতে থাকবে, একই জিনিস বলতে থাকবে, আপনার তখনই একটুখানি মনে হবে যে না, যখন কেউ একই কথা বারবার বলছে তাহলে ওর কথাটা একটুখানি শুনে দেখি। তার মানে কিছু তো নিশ্চয়ই কারণ আছে। ও কেন বারবার বলছে? আপনি আপনার ডিসিশন সেইটা শুনে চেঞ্জ করতে চান বা চেঞ্জ করার পথে চলে যান। তার ফলে কি হয়, আপনার বেশ হাসতা-খেলতা ব্যবসা মানে ঠিকঠাক চলা ব্যবসা বা ঠিকঠাক আপনার জীবনযাপন চলা ব্যবসাটা যেভাবে আপনার সারাদিন কাটছিল, আপনি এত বছর ছোট থেকে বড় হয়ে এসেছেন, আপনার কোনো সমস্যা নেই। কিন্তু তারপর থেকেই দেখবেন আপনার জীবনে সমস্যা আসতে আরম্ভ করতে হয় বা করায়। এই সেম মানে এখন যে জিনিসটা ঘটে আসছে এইটা বলার বা এই গল্পটা বলার পেছনে আমার মেইন কারণ হলো কোত্থাও কিচ্ছু নেই, কোনো নেই, কিচ্ছু নেই। মানে রিসেশনকে আনতেই হবে এরকম একটা টেনডেন্সি মানে চলে এসেছে যে রিসেশন না এলে যেন একটা বিশাল বড় হয়ে যাবে, বিশাল বড় মন্দা আসতে চলেছে বা আসছে, এইসব একটা গল্পগুজব সেই টু বি কন্টিনিউ প্রায় ১-১.৫ বছর হয়ে গেলে টু বি কন্টিনিউ চলে যাচ্ছে। তো বাজার দোকান বেরোলে বা বেরোলে আমরা নিশ্চয়ই বুঝতে পারবেন যে মানে কি পরিমাণ অবস্থা আছে বা না আছে। যাক এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। তো এখন মেন বিষয়ে আসি, যেটা হচ্ছে মেন আমাদের মার্কেটটাকে একটা মেন দেখার দরকার যে নেক্সট আমাদের মানে উইকলি যেটা আসছে সেই সপ্তাহে আমাদের মার্কেট কি হতে পারে বা না হতে পারে। ক্লিয়ার? তো আমরা যদি নরমালি যদি নিফটির চার্টটা দেখি তো নিফটির চার্ট আমাদের বলছে নিফটি কিন্তু আমাদের এখন একটা দেখা যায় সেই পজ আমি বলেছিলাম যে এখানে সেই নিফটি পজই করতে আরম্ভ করছে এবং এই জায়গাটা একটা স্টেবিলিটি আনার চেষ্টা করছে, কিন্তু মার্কেট একটু যেন বিতস্তত হয়ে আছে, না বাইং এর দিকে যাচ্ছে না সেলিং এর দিকে যাচ্ছে। মার্কেটের যদি মেন টেন্ডেন্সি দেখা হয়, টেন্ডেন্সি দেখলে মনে হবে যে মার্কেট না পড়তে চাইছে না বাড়তে চাইছে, তাই তো? মার্কেট সেই একটা সেম জোনেতে থাকার চেষ্টা করছে এবং এই জোনটাতে কাটানোর জন্য চেষ্টা করছে। মার্কেট একটা শর্ট টার্মেতে আপ ট্রেন্ড দেখিয়েছিল, এই আপ ট্রেন্ডটাকে কনফার্ম করেছিল এবং এর মাথাটাকে কেটেছিল। আমরা নরমালি বলেছি আপনাদেরকে যে মিডিয়াম টার্মে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আছে। এবার এর ট্রেন্ডটা কখন চেঞ্জ করবে, অর্থাৎ এই যে ট্রেন্ডে আছে এই ট্রেন্ডটাকে, অর্থাৎ যে ডাউন ট্রেন্ডে আছে এই ডাউন ট্রেন্ডটা কখন চেঞ্জ হবে, আমরা নরমালি ধরি তখনই চেঞ্জ হবে যখন তার আগের দুটো টপকাবে, অর্থাৎ এই টপটা আর এই টপটা। যতক্ষণ মার্কেট এই দুটো টপকে যতক্ষণ না কাজ করছে ততক্ষণ আমরা বুঝবো যে এর এখনো ট্রেন্ডটা চেঞ্জ হয়নি, অর্থাৎ মার্কেট যে শর্ট টার্মে যে ট্রেন্ডে আছে সেই ট্রেন্ডটাকে এখনো চেঞ্জ করেনি, অর্থাৎ শর্ট টার্মে যে ডাউন ট্রেন্ডে আছে এই ডাউন ট্রেন্ডটা থেকে সে আপ ট্রেন্ডে এখনো কনভার্ট হয়নি। ক্লিয়ার? কনভার্ট করার চেষ্টা করছে কিন্তু এখনো হয়নি। নরমালি এটা আমরা দেখলে বুঝতে পারবো। ওকে, এবার যেটা মেন বিষয় আসছে যে এবার আমরা কোথায় তাহলে আমাদের ট্রেড রাখবো বা এই সপ্তাহের জন্য আমরা কি দেখতে পারি। আগেও আপনাদেরকে বলেছি বন্ধুরা, নরমালি মাথায় রাখবেন, আগেও মানে যদি আমরা এই চার্টটা দেখি মানে অপশন চার্টটা দেখলে আমরা অনেকটা বুঝতে পেরে যাবো যে মার্কেট এখান থেকে কি হতে পারে বা কি না হতে পারে। যারা উইকলিতে ট্রেড করতে চান বা উইকলি মার্কেটের সম্বন্ধে একটুখানি নজর রাখতে চান, নরমালি এখানে দেখবেন সেই ১৭,৭০০ আগেও আমি আপনাদের সঙ্গে বলেছি এবং ১৭,৭০০ এখনো যথেষ্ট হাই প্রবাবিলিটি মানে হয়ে আছে, যেটা ১৭,৭০০ কে নিফটিকে এখন টপকাতে গেলে অনেকটাই করতে হবে, কারণ এখানে প্রায় ১,৬২,০০,০০,০০০ শেয়ার দাঁড়িয়ে আছে বা ওপেন ইন্টারেস্ট দাঁড়িয়ে আছে এখানে তাকে মানে নিফটিকে রেজিস্ট্যান্স দেওয়ার জন্য। অর্থাৎ ১৭,৭০০ উপরে যতক্ষণ না নিফটি যাচ্ছে ততক্ষণ আমরা নতুন কিছু বাইং এর দিকে যাব না এবং
নরমালি আমরা 17,500টাকে আমরা টার্গেট রাখবো। অর্থাৎ 17,500 র নিচে যদি মানে মার্কেট ক্লোজ করতে আরম্ভ করে, তাহলে আমরা একটুখানি ওয়ারি করব। মানে এই সময়ের জন্য বলছি। তাহলে আমরা একটুখানি ওয়ারি করব যে না, 17,500 র নিচে মার্কেট নামছে মানে আবার একটুখানি হয়তো কারেকশন আসার সম্ভাবনা আছে। যতক্ষণ 17,500 র ওপরে যতক্ষণ মার্কেট আছে, আমরা কোনোভাবে সেরকম কোনো চিন্তা করার দরকার নেই বলে আমার মনে হয়। ওকে? এবার যেটা আপনাদেরকে আমি রেঞ্জটা বলে দিলাম, অর্থাৎ 17,700 র ওপর আর 17,500 র নিচে, ততক্ষণ আমরা চিন্তা করব। 17,700 র ওপরে গেলে আমরা বুলিশ থাকবো এবং নতুন কিছু বাইং এর দিকেও যাব। আর 17,500 র নিচে গেলে মার্কেট আমরা নতুন কিছু বাইং এর দিকে যাব না এবং একটুখানি মন্দার দিকে যাওয়ার চেষ্টা করব বা সেল করে কামাই করার চেষ্টা করব। ক্লিয়ার? তো এই সপ্তাহের জন্য মার্কেটের এই রেঞ্জটা আপনাদেরকে আমি বলে দিলাম। এই রেঞ্জের যেদিকে মার্কেট যাবে বা বেরোবে, সেই দিকে আমরা সেইভাবে ট্রেড করব। এবার একটা কথা বলি, সেটা হচ্ছে নরমালি আমি প্রতি সপ্তাহে আপনাদেরকে কিছু স্টক আলোচনা করি এবং স্টক কিছু দিই, যে স্টকগুলো আমার এখান থেকে ভালো লাগছে বা না লাগছে। আজকে যেটা বলছি আপনাদের জন্য একটা সারপ্রাইজিং আছে, সেটা হচ্ছে আজকে যেসব স্টকগুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, এইসব স্টকগুলো আমি আপনাদের সঙ্গে আগেও আলোচনা করেছি এবং এই স্টকগুলো আপনাদের সঙ্গে আলোচনা করার মেন বিষয় বা মেন কারণ হচ্ছে যে, যদি দেখেন যে মার্কেটে সামান্য কিছু কারেকশন আসছে বা মার্কেটে একটুখানি ভলাটিলিটি থাকবে, মার্কেটে আমি আগেও বলেছি মার্কেটে ভলাটিলিটি থাকবে এবং এই ভলাটিলিটিটাকে যদি কাজে লাগাতে চান এবং নেক্সট মাল্টি ব্যাগার কিছু স্টক যদি নিজেদের পোর্টফোলিও যদি ঢোকাতে চান, এবং আমার যেগুলো মনে হচ্ছে যে এখান থেকে একটা ভালো মতো রেঞ্জে চলে যেতে পারে বা স্টকগুলো আপনাদেরকে ভবিষ্যতে মাল্টি ব্যাগার দিতে পারে বা মাল্টি ব্যাগার আপনাদেরকে মানে প্রফিট দিতে পারে, সেই জন্য এই স্টকগুলো আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। এই স্টকগুলো মানে মানে যারা একদম একটুখানি একটু নতুন আছেন, তাদেরকে বলবো তারা হাঁপিয়ে পড়ে এক্ষুনি বাই করতে যাবেন না। যদিও বা বাই করেন, নতুন যারা আছেন তাদেরকে বলবো আপনাদের কোয়ান্টিটিটা এখানে কম রাখবেন, কারণ এগুলো সবই স্মল ক্যাপ স্টক। তাই স্মল ক্যাপ স্টকে সবসময় একটু কোয়ান্টিটি কম রাখতে হয়। আর মাল্টি ব্যাগার যদি কোনো কোম্পানিকে করতে হয় বা কোনো স্টককে করতে হয়, সেটা হচ্ছে একমাত্র মিড ক্যাপ আর স্মল ক্যাপ ছাড়া মাল্টি ব্যাগার আপনার পোর্টফোলিও কেউ দিতে পারবে না। তাই মাল্টি ব্যাগার স্টক খোঁজার একমাত্র জায়গা হচ্ছে মিড ক্যাপ আর স্মল ক্যাপ। এইগুলোকে আপনাদের পোর্টফোলিও আস্তে আস্তে ছোট ছোট করে জায়গা দিন। যদি জায়গা দিতে পারেন, তো একটা সময় দেখবেন মানে কিছু সময় যাবার পর বা একটা সময় 2 বছর 5 বছর পরে এই স্টকগুলোই কিন্তু অ্যাকচুয়ালি মাল্টি ব্যাগার হবার একটা দাবিদার রাখে বা সম্ভাবনা প্রচুর থাকে। ঠিক আছে? সেটা হচ্ছে প্রথম ফার্স্ট অফ অল যে কোম্পানিটা আমি বলবো, সেটা হচ্ছে গুজরাট থেমিস। GUJTHEM, গুজরাট থেমিস। তারপর যে স্টকটা বলবো সেটা হচ্ছে জ্যোতি রাইজিং। এটা আগেও আমি আপনাদের সঙ্গে আমি আলোচনা করেছি, JYOTIRES, জ্যোতি রাইজিং। তারপর যে স্টকটা বলবো সেটা হচ্ছে সিনল্যাব। এটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করিনি, এটা আমার অনেক দিন আগেকার স্টক এবং এটা আমার ফ্যামিলির পোর্টফোলিওতে আছে, জানিয়ে দেওয়াটা ভালো। সিনল্যাব, CENLUB, সিনল্যাব। ক্রিসেল, CARYSIL, ক্রিসেল। ডিউরোপ্যাক, DUROPACK, ডিউরোপ্যাক। আচ্ছা, তারপর হচ্ছে সান্দার ফাস্টনার, SUNDRMFFAST, সান্দার ফাস্টনার। এর আগেও আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি, এখানে আলোচনা করে বলতে সান্দার ফাস্ট আলোচনা করিনি আমি, আর আপনাদের সঙ্গে সিন ল্যাবটা আগে আপনাদেরকে বলিনি, এখন বলে দিলাম। ACES আর প্রিকল, PRICOLL, প্রিকল। এই স্টকগুলো অল্প হলেও আপনি আপনাদের পোর্টফোলিওতে জায়গা দিন এবং দেখুন এরা কি করতে পারে বা না করতে পারে। অর্থাৎ মাল্টি ব্যাগার হওয়ার সম্ভাবনা প্রতিটা স্টকের মধ্যে আছে। তবে বলছি না যে সবকটা স্টকই মাল্টি ব্যাগার হয়ে যাবে, এটা সম্ভব নয় কোনোদিনই। যদি আমি সত্যিই জানতাম যে এই সবকটা স্টকই মাল্টি ব্যাগার হয়ে যাবে, তাহলে আমি তো আপনাদেরকে বলার আগে আমি আমার সব কিছু মানে বেচে বুচে দিয়ে এতে টাকা লাগিয়ে দিতাম। এরকম কোনো হয় না। সবসময় মাথায় রাখবে এটা একটা ধারণা বা আমার যে এই স্টকগুলো কিন্তু এখান থেকে একটা ভালো পারফরমেন্স দেখাতে পারে এবং ভবিষ্যতে এরা মাল্টি ব্যাগার হওয়ার সম্ভাবনা রাখে, এদের ফান্ডামেন্টাল যা বলছে। পুরোপুরি কিন্তু আমি ফান্ডামেন্টালি বললাম, কারণ এই সবকটা কোম্পানি আমার খুবই ভালোভাবে পড়া এবং 2 বার 3 বার ধরে রিভাইজ করে পড়া, খুঁটিয়ে পড়া আছে প্রতিটা স্টক আমার। তাই আমি আপনাদের সঙ্গে এই স্টকগুলোকে নিয়ে এলাম। এবার সবার শেষে আর একটা কথা বলি, ইন্ডিয়ার ওপরে ভরসা রাখুন।
যে পরিমাণ আমাদের বাজেট এসেছে, প্রায় ১০ লক্ষ কোটি টাকার ক্যাপেক্স করতে চলেছে সরকার বা করছে সরকার। যখন মেন এতে মানে সরকারের তরফ থেকে কোনো খরচ যখন মেন মার্কেটে আসে, তখন জানবেন এটা প্রায় ৩ গুণ রিটার্ন পায় গোটা মার্কেট। অর্থাৎ যদি ১০ লক্ষ কোটি টাকা যখন মার্কেটে ঢুকবে, সেটা তার মানে রিভাইজ হয়ে গিয়ে প্রায় ৩০ লক্ষ কোটি টাকার এটা এক্সচেঞ্জ হবে। সো একটা হিউজ পরিমাণে একটা বড় রকমের রান আসার সম্ভাবনা আছে এই মার্কেটে। আমি এখনো বলছি যে রানটা মোটামুটি যারা মন্দা হয়ে আছে বা যারা ভারতের প্রতি নেগেটিভিটি হয়ে আছে, যারা ভাবছে যে কিচ্ছু হবে না, কোনো নেই, তাদের জন্য বলছি আমি বারবার একটা কথা মাথায় রাখবেন, জামা কাপড় খুলে পড়ে যাবে। আমি এতবার কথা, জামা কাপড় খুলে পড়ে যাবে যেদিনকে দেখবেন যে মার্কেটের তেজ কাকে বলে আর মার্কেটের দৌড় কাকে বলে। আমি এত মানে কথা আজকে বলে ফেললাম। দেখবেন আপনিও থাকবেন, আমিও থাকবো। ঠিক আছে? দেখা যাবে যে মার্কেট কোথায় যায় শুধু। যদি যারা এই মানে নেগেটিভিটি আছে বা যারা এই মন্দার দিকে আছে বা যারা এই মানে মার্কেটকে মানে মারানাশ করার চেষ্টা করছে বা ভারতকে নেগেটিভিটি করার চেষ্টা করছে, তাদের যদি জামা প্যান্ট না খুলে যায় তো কি নাই বলেছি। ঠিক আছে? যাক, এসব কথা পরে হবে, এখন মানে ইমোশনালি হয়ে বলে ফেললাম, ওটা কথা নয়। যাক, এবার আজকের জন্য তাহলে রাখি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার পরবর্তী আরেকটি আলোচনা নিয়ে। এই স্টকগুলোকে একটুখানি নজরে রাখুন বা ওয়াচ লিস্টে ফেলে রাখুন। ওকে, ঠিক আছে?